আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চট্টগ্রামে একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ। বাড়ছে বিদ্যুতের দাম, আতঙ্কে ভোক্তারা। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বিজেপি, এনডিটিভি। ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন। এপ্রিলে সড়ক নৌ রেলপথে ৫০৪ দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি। দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। ডিএসসিসির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের। দেশের ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত। ইরানের সামরিক অভিযান শেষ, রুবিও। সাগরে আটকে পড়া জাহাজের ভারতীয় ক্রুদের উদ্ধার করল পাকিস্তানি নৌবাহিনী। মমতা সহ তৃণমূলের ৩৫ মন্ত্রীর ২২ জনই নিজ আসনে পরাজিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে একীভূত হওয়া ৫টি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা ফেরত এবং হেয়ার কাট পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার ৬ মে সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমাকৃত অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। ঈদুল আজহার সামনে রেখে কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেক গ্রাহক। এ সময় বিক্ষোভকারীরা আমার টাকা ফেরত চাই, হেয়ার কাট মানি না, আমানত নিয়ে টালবাহানা চলবে না সহ বিভিন্ন স্লোগান দেন। জ্বালানি তেল ও এলপিজির দাম বৃদ্ধির পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইকারির পর খুচরা গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব মঙ্গলবার ৫ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে জমা দিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি নেসকো। তবে কোম্পানিটি নির্দিষ্ট ইউনিট অনুযায়ী দাম উল্লেখ না করে পাইকারির দাম সমন্বয়ের ভিত্তিতে খুচরা দামের বৃদ্ধি প্রস্তাব করেছে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, কালকের মধ্যে আরও অনেক কোম্পানির দাম বৃদ্ধির প্রস্তাব দিতে পারে। সব প্রস্তাব পাওয়ার পর কারিগরি কমিটি কাজ শুরু করবে এবং তারপর গণশুনানির তারিখ নির্ধারণ করা হবে। নেসকোর আগে পিডিবি খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। পিডিবি সুপারিশ করেছে বাল্ব বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ২০ পয়সা থেকে ১.৫ টাকা বাড়ানো হোক। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের পর রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থার সমাধান হতে পারে বলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। বিজেপি নেতাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করা হবে। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। বুধবার ৬ এপ্রিল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইসন্নু মার্মা এ তথ্য নিশ্চিত করেন। কাইসন্নু মার্মা বলেন, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যতদূর ধারণা করা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে। তবে গাড়ির ভেতরে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এরপর গাড়ির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। কারো কোনো ক্ষতি হয়নি। এপ্রিল মাসে সড়ক নৌ ও রেলপথে ৫০৪ দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন। এছাড়া আহত হয়েছেন ৭৩৭ জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনটি রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত এপ্রিলে 142টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত 113 জন, যা মোট নিহতের 27.97%। মোটরসাইকেল দুর্ঘটনার হার 30.66%। এছাড়া 102 জন পথচারী দুর্ঘটনায় নিহত হয়েছেন, যা মোট নিহতের 25.24%। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন 46 জন, অর্থাৎ 41.38%। বগুড়ায় দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার 5 মে বিকালে বগুড়া জেলা ও দায়রা জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। দুদক সূত্রে জানায়, হামিদুল আলম মিলন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি ছিলেন। রাষ্ট্রপতির আদেশে গত 2025 সালের সেপ্টেম্বরে তাকে শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চলতি বছরের 12 জানুয়ারি সাবেক পুলিশ কর্মকর্তা মিলনের বিরুদ্ধে স্ত্রী শাহজাদি আলম লিপিকে অবৈধভাবে সম্পদ অর্জনের সহায়তার অভিযোগে দুদক একটি মামলা করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার ভোর থেকেই মহাসড়কটিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ লাঙ্গলবন্দ ব্রিজের সমস্যার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, প্রায় 13 কিলোমিটার এলাকায় ঢাকামুখী সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা। ট্রাক চালক মুমিন মিয়া বলেন, ভোর থেকে যানজটে আটকে আছি, পণ্য সময়মতো পৌঁছাতে পারছি না। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে। মহাসড়কের এমন অবস্থার দ্রুত সমাধান দরকার। গজারিয়ার টেঙ্গারচর গ্রামের বাসিন্দা রনি মিয়া বলেন, হঠাৎ এমন যানজটে পড়ে সময়মতো অফিসে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যা চরম দুর্ভোগ তৈরি করছে। বাস চালক সবুজ মোল্লা বলেন, যাত্রী নিয়ে দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হচ্ছে। এতে যাত্রীরা বিরক্ত হচ্ছেন, সময়সূচিও ঠিক রাখা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 5 মে রাতে নীলা তার ফেসবুকে অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন। তিনি ফেসবুক পোস্টে লিখেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন নীলা ইসরাফিল। এরপর যোগ দেন এনসিপিতে। পরে এনসিপির আরেক নেতা সারওয়ার তুষারের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন। দেশের 5 জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান শেষ হয়েছে এবং এখন নতুন ধাপে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রজেক্ট ফ্রিডমে যাওয়ার অর্থই হল অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানের উপর হামলা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। রুবিও প্রজেক্ট ফ্রিডমকে ফেভার টু দ্য ওয়ার্ল্ড হিসেবে দাবি করে বলেন, এই নতুন উদ্যোগ মূলত বৈশ্বিক মানবিক সহায়তার অংশ। তার ভাষায় এটি বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। তিনি জানান, ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পর উপসাগরীয় অঞ্চলে বহু নাবিক ও বেসামরিক মানুষ আটকা পড়েছিলেন। সেসব আটকা পড়া নাবিকদের উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরব সাগরে গুরুতর কারিগরি ত্রুটির কারণে বিপর্যস্ত হয়ে পড়া একটি ভারতীয় জাহাজের পাঠানো বিপদ সংকেতে সাড়া দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। তারা খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা দিয়ে আটকে পড়া নাবিকদের পাশে দাঁড়িয়েছে, এমনকি তাদের উদ্ধারও করে এনেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতিতে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এমভি গৌতম নামের জাহাজটি ওমান থেকে ভারতের পথে যাত্রাকালে গুরুতর প্রযুক্তিগত ত্রুটিতে পড়ে সাগরের মাঝখানে আটকা পড়ে।
মুম্বাইয়ের মেরিটাইম রেস্কিউ অ্যান্ড কোঅর্ডিনেটর সেন্টার ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাইলে পাকিস্তান নৌবাহিনী দ্রুত উদ্ধার ও সহায়তা অভিযান শুরু করে। জাহাজটিতে 6 জন ভারতীয় ও 1 জন ইন্দোনেশীয় নাবিক ছিলেন। অনুরোধের পরিপ্রেক্ষিতে পাকিস্তান নৌবাহিনী PMSS কাশ্মীর নামের একটি জাহাজ পাঠায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য। পাকিস্তানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, MV গৌতমের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাহাজটিকে স্থিতিশীল রাখতে খাদ্য, চিকিৎসা সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা সহ জরুরি সেবা দেওয়া হয়েছে। উদ্ধার ও সহায়তা অভিযানে পাকিস্তান নৌবাহিনীকে সহায়তা করে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি PMSA। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। নির্বাচনে দলটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট 22 জন মন্ত্রী নিজেদের আসনে পরাজিত হয়েছেন। মঙ্গলবার হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে তৃণমূলের মোট 35 জন মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে হেরেছেন 22 জন, যা মোট সংখ্যার প্রায় 63%। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।